আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে হক কথার প্রথম পর্ব। আসলে অনেক কথাই তো থাকে। তো এখন যে কথাটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আপনারা জানেন যে জুলাই প্রক্লেমেশনের ঘোষণা প্রথমত ছাত্ররা দিতে চেয়েছিল, পরে সরকার সিদ্ধান্ত নিয়ে বলেছে আমরা দেব। তো আসলে সিদ্ধান্ত নিয়ে কি হলো, আমার মনে হয় যে কবর রচনা হয়ে গেল। জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র দিতে চেয়েছিল ছাত্র বৈষম্যবিরোধী ছাত্ররা, সেটার একটা কবর মনে হয় যে কালকে রচিত হয়ে গেছে। আসলে এরা মুজিববাদ সংবিধান বা সংবিধানকে কবর দিতে গিয়ে কি নিজেদের ঘোষণাপত্রে কবর দিয়ে ফেললো কিনা, এটা একটা প্রশ্ন চলে এসছে। তো যে বিষয়টা বোঝা গেল, কালকে বিএনপি প্রথমে লাল কার্ড দেখাতে গিয়ে পরে সিদ্ধান্ত নিল যে না, আর একটু বাজিয়ে দেখি, পরে হলুদ কার্ড দিল। তারা বললো যা, তারা প্রথমে বলল যে ইয়া দিবে না, সরকারের কালকে সর্বদলীয় বৈঠকের তারা যাবে না। পরে বলল যে না, একজন প্রতিনিধি যাবে এবং কোনো মন্তব্য করবে না। এবং পরে দেখলাম স্থায়ী কমিটির সদস্য প্রথিতযশা রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদকে পাঠিয়েছিলেন। অবশ্য তিনি কোনো মন্তব্য করেন, এটা তো তাদের বৈঠকেই জানিয়ে দিয়েছে। এখন আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো, আসলে সেটা খুবই মর্মান্তিক। স্বাধীনতার ইতিহাসে এরকম কয়েকবার ঘটেছে, কিন্তু এইভাবে ঘটেনি। এই যে সংবিধানের, আচ্ছা, তার আগে আমরা জাতীয় সঙ্গীত নিয়ে আসি। তারা আসলে কয়েকটা অ্যাট্রাকশন নিয়েছে। তার মধ্যে প্রথমেই জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানের পরেই তারা প্রথমে কি করলো, আমান আজমি এসে জামাতের গোলাম আজম পুত্র আমান আজমি, আসলে আদর করে তোকে গো আজম বলা হয়, গো আজমের ছেলে রাজাকারের বাচ্চা, সে এসে বলল যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। হাউ ফানি! আমাদের মুক্তিযুদ্ধ একটা মহাকাব্যিক, সেই ইতিহাসের মানে ইতিহাসকে আপনারা বদলে ফেলতে চান। আপনারা কে? হু? মানে এগুলো শুনলে গা জ্বালা করে। এখন আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। দেশে সংবিধান মানে জাতীয় সঙ্গীত বাতিলের একটা অ্যাসিড টেস্ট করলো, কিন্তু সেটা কোনো কাজে দিল না। জনগণ সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তার কথাটা তো কোনো, আচ্ছা, আমার কথা সরকারের প্রতি কথা, যে এটা কি রাষ্ট্রদ্রোহ নয় যে সংবিধানের উপরে কথা বলছে, সংবিধান ছুঁড়ে ফেলছে, জাতীয় সঙ্গীত পরিবার, এগুলো কি রাষ্ট্রদ্রোহ সরকারের চোখে পড়ে না? নাকি ভূতের মধ্যে সর্ষের মধ্যে ভূত, যাকে বলে সর্ষের মধ্যে ভূত? তো এই যে সংবাদপত্রগুলো বাতাবি লেবু চাষ করছে, কোনো হ্যাঁ ঠিক আছে, প্রচুর ভয়ের রাজনীতি, কলম ভেঙে দিচ্ছে, এটা দিচ্ছে, তারপরে কি সাংবাদিকদের কি কোনো দায় নেই? তারা কি একজোট হতে পারছে না? আচ্ছা, সে পর্বে যাব। এরপরে আসলো কি, আহ জাতীয় সঙ্গীতের পরে আসলো তাদের আর এক পোস্টার বয়, যদিও সে এখন হেভি পার্টি করে, ব্যারিস্টার ফুয়াদ। আমি জানি না উনি কোন অ্যাঙ্গেলে ব্যারিস্টার, আমার প্রশ্ন তোলাও ঠিক না। উনি 16ই ডিসেম্বরকে মানে, এটা কি ইয়া নয়, রাষ্ট্রদ্রোহী নয়? 16ই ডিসেম্বরকে নেবে যে মহাকাব্যিক ইতিহাস, 30 লক্ষ বাঙালি শহীদ, 4.5 লক্ষ, 4 লক্ষ বা 3 লক্ষ, 2.5 লক্ষ, যেটাই হোক, এত মা বোনের সম্ভ্রম, আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত, সম্ভ্রম হারিয়ে যে দেশ, হুম, সেই দেশের বিজয়, আপনি 16ই ডিসেম্বরকে মানেন না? মহাকাব্য কি জানেন? মহাকাব্য সবাই লিখতে পারে না। আমাদের মুক্তিযুদ্ধ একটা মহাকাব্য। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, নজরুল ইসলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ, ওসমানী, এরা কিন্তু এই মহাকাব্যের অংশ। এদেরকে ইতিহাস থেকে ছুড়ে ফেলতে চান? আপনারা কে? আমরা কিন্তু জানি আপনারা কে। আপনারা সেই 71-এ পরাজিত সেই লাল বদর, ভালোবেসে এদেরকে আল বদর না বলে এখন লাল বদরই বলতে হবে, সেই সময় পরাজিত সৈনিকের বাচ্চারা। তা আপনারা সংবিধান ছুঁড়ে ফেলবেন নাকি কারা ছুঁড়ে ফেলবে? আচ্ছা, এবার আসে মুজিববাদ সংবিধান যেটাকে বলতেছে।
মুজিববাদ সংবিধান যদি হয়, সেটা তো আপনাদের আগে আপনাদের কথা কেন বিএনপি গ্রহণ করলো না যে মুজিববাদ সংবিধান ছুঁড়ে ফেলতে হবে? বিএনপির সাথে কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তারা তো আপনাদের কথা লুফে নিতে চাইতো যে মুজিববাদ সংবিধান সংবিধান আমরা মানি না, আমরা জিয়াউর রহমান যেহেতু বিএনপি জিয়ার আদর্শে তৈরি, তখন তারা আগে ছুঁড়ে ফেলে দিত আপনাদের কথা লুফে নিত। তারা এই সুযোগটা কাজে লাগাতো। তারা কেন আপনাদের কথা শুনছে না? তারা কেন সংবিধান ছুঁড়ে ফেলতে চাচ্ছে না? আপনাদের মতলবটা কি? সংবিধান ছুঁড়ে ফেলবেন? তাহলে বিএনপি কেন আপনাদের পাশে পাচ্ছে না? বিএনপি বুঝতে পারছে যে আপনাদের এই সংবিধান সংস্কার, সংবিধান ছুঁড়ে ফেলা এর মধ্যে অন্য কোনো অপশন আছে। বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তো যে কথা বলছিলাম, তো বিএনপি কেন আপনাদের সংবিধান ছুঁড়ে ফেলার ইয়াতে যাচ্ছে না, মানে ফাঁদে পা দিল না? বিএনপি কিন্তু বিএনপিকে যে পরিমাণ 16 বছরে আওয়ামী লীগ কম নির্যাতন করেনি, সেটা রাজনৈতিক নির্যাতন হোক, কিন্তু নির্যাতন তো। তখন তো বিএনপি আগে লুফে নেওয়া উচিত ছিল। বিএনপি কেন নিল না? এটা নিয়ে কিন্তু ভাবতে হবে। এটা নিয়ে ভাবুন। কারণ বিএনপি বুঝতে পারছে যেটা, আরেকটা কথা, যদি মুজিববাদী সংবিধান হতো, বিএনপি কিন্তু সংবিধানটাকে ছুঁড়ে ফেলার পক্ষেই থাকতো। তার মানে বোঝা যাচ্ছে এটা মুজিববাদী সংবিধান নয়। এটা 1971 সালে কিন্তু অন্য কোনো দল ছিল না। 1971-এর মুক্তিযুদ্ধ এদেশের আপামর জনসাধারণ সবাই ঝাঁপিয়ে পড়েছিল। কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, মজুর সবাই কিন্তু এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। সেই মহাকাব্যকে আপনারা ছুঁড়ে ফেলবেন? এত বড় দুঃসাহস! আপনারা অন্যায় করতে পারেন, আমরাও অন করি। এদেশের জনসাধারণ জামাতের, আমি জানি না জামাতের ভিতরে কি চলছে, কিন্তু এর বাইরেও তো 95% মানুষ তারাই মুক্তিযুদ্ধকে অন করে। আপনারা লাল সবুজের পতাকা, যে পতাকার কথা মনে হলে আমাদের গা শিউরে ওঠে, আমাদের ভিতরে আবেগ জেগে ওঠে, সেই পতাকা আপনারা ছুঁড়ে ফেলতে চান? ইতিহাসটাকে মুছে ফেলতে চান? এটা আমাদের শেকড়। সে শিকড়টাকে আপনারা উপড়ে ফেলতে চান? এর জবাব বাংলাদেশের মানুষ দিবে। আপনারা জবাব পাবেন এবং পাচ্ছেন। আমার মনে হয় যে জবাব আপনারা পাচ্ছেন। কারণ অস্তিত্বে কখনো আঘাত করতে নেই। শিকড় এমন একটা জিনিস, অস্তিত্ব একটা, সেটা যদি আপনি উপড়ে ফেলতে চান, শেষ অস্থি মজ্জা দিয়ে হলেও অস্তিত্ব মানুষ রক্ষা করতে চায়। তো আসলে দুঃখজনক, অনেক কথাই আসলে আসে, যে বলতে গেলে ভিডিও লম্বা হবে। আমি শুধু এক নজরে আরেকটা কথা বলবো যে আরেকটা কথা, সংবিধান সংশোধন হতে পারে। এটা হয়, সব মানুষ আধুনিকায়নে যে বাংলাদেশ, বাংলাদেশ কেন সারা বিশ্বে পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল। সেক্ষেত্রে আইন চেঞ্জ হবে, মানুষের চাহিদা চেঞ্জ হবে, তার সাথে সাথে সংবিধান পরিবর্তন হতে পারে, সংশোধন হতে পারে। পরিবর্তন না ঠিক, মানে ভিতরের লাইন পরিবর্তন হতে পারে, সংশোধন হতে পারে। কিন্তু আপনারা সংবিধানটাকে শেষ করে দিতে চান। সংবিধান রচনার 7-8 বছর সময় লাগে। সেই মহাকাব্যের সংবিধান আমাদের, সেটাকে আপনারা ছুঁড়ে ফেলতে চান? এত বড় দুঃসাহস! একটা ইনফরমেশন দিয়ে রাখি যে সংশোধন হতে পারে কি, আমাদের তো মাত্র 17 বার না কয়বার যেন হয়েছে। ভারতে কিন্তু 1949 সালে 105 বার সংবিধান সংশোধন হয়েছে। হতেই পারে সংবিধান, আপনার সংবিধান সংশোধন করুন। আপনার জুলাই অভ্যুত্থানের আলোকে সেখানে দাবি জানাতে পারেন, সেটা তো আমরা একমত। আপনার সংবিধান সংশোধন না করে আপনার ছুঁড়ে ফেলে কবর দিতে চান, আপনাদের মতলব খারাপ আছে তো। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে আলোচনা শেষ পর্যায়ে আরেকটা কথা বলবো, এই যে
মোটামুটি ভাবে দেখলাম বাংলাদেশের আদিবাসীদের নিয়ে, আদিবাসী না অভিবাসী, আপনাদের কি মনে হয়? তারা এত বছর ধরে একটা দেশে আছে, তাদেরকে অভিবাসী বানিয়ে দিবেন? অভিবাসী শব্দের মানে জানেন? আদিবাসী, আপনারা, আমরা জানি আপনারা জানেন। আদিবাসী যারা আদিকাল থেকে এখানে থাকে, অভিবাসী যারা হঠাৎ করে এসেছে, তো যারা পাহাড়ে আছে, তারা তো এই দেশেরই এখন মানুষ। তারা তো বাংলাদেশটাকে ওন করে, তারা ভোটার হয়েছে। তাদেরকে নিয়ে রাজনীতি করার প্রয়োজনটা কি? তার তার ধর্ম সে পালন করছে, তার এলাকা সে বসবাস করছে, আপনারা সেটেলার দিয়েছেন, হয়েছে। তারা থাক না ভাই, ভালো থাকুক ওখানে। তারাও তো জনসংখ্যার প্রায় সবগুলো মিলে 96 লক্ষ হতে পারে, মেবি, বা 49 লক্ষ থেকে, আই ডোন্ট নো। আপনি একটু দেখে নিন, আমি দেখে আরেকবার এটা নিয়ে আলোচনা করব। আদিবাসী নিয়ে একটা বিস্তর ভিডিও আপনাদেরকে দেব আমি। মোটামুটি ভাবে আমি একটু ইচ্ছে আছে টোটাল আদিবাসীটাকে নিয়ে। তো আমি একটা কথা বলবো, এই দেশটা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার, সবাই কিন্তু আমরা ভালো থাকি না কেন ভাই? মুক্তিযুদ্ধে কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে, আদিবাসী বলে, চাকমা, মারমা, হ্যাঁ, মণিপুরী, এরাও অংশগ্রহণ করেছিল। আপনারা কি এদের অবদান অস্বীকার করতে পারবেন? আসেন না, এদেরকে নিয়ে আমরা ভালো থাকি। ভালো থাকতে হয়, ভালো থাকতে জানতে হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে এদেরকে, আমাদেরকেই নিরাপত্তা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। তো শেষ করার আগে মুক্তিযুদ্ধের একটা গান, মানে লাইন বলে শেষ করব। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। ভালো থাকবেন।